বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমি আজ তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 13তম অধ্যায় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে যেই পাঠগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সরাসরি চলে যাব 13তম অধ্যায়ে। চলো দেখি 13তম অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের দৈনন্দিন জীবনে একটি কথা শুনে থাকো, সেটাকে বলা হয় ক্রম। এই ক্রম শব্দটা আমরা কিন্তু আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সাধারণত একজন দোকানদার তার দোকানের জিনিসগুলো একটি ক্রম অনুসারে সাজিয়ে থাকে। আমরা যদি কোনো অনুষ্ঠান পরিচালনা করতে যাই, সেইটাও একটা ক্রম অনুসারে সাজানো হয়। তাইলে ক্রমটা কি? ক্রম হলো এই ক্রম আমাদের দৈনন্দিন জীবনে থেকে আমরা নিয়ে আসব আমাদের বাস্তব জীবনের। এই ক্রম নিয়ে বিভিন্ন প্রকার গাণিতিক ধারার উদ্ভব হয়েছে। এই যে গণিতে এই ক্রমের ব্যবহার নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আমাকে জানতে হবে ক্রমটা কি। তাহলে ক্রমের সংজ্ঞা যদি আমি বলি, তাহলে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে বা প্রক্রিয়ায় এমনভাবে সাজানো থাকে যে তার পূর্ববর্তী রাশির সাথে পরবর্তী রাশির একটি সম্পর্ক বিদ্যমান থাকে। এই রাশিগুলোর সেটকে ক্রম বলা হয়। আসি, তাহলে দেখো উদাহরণটা দেখি। আমরা যদি ক্রমের বিষয়ে আলোচনা করতে যাই, 2, 4, 6, 8, আমরা এই 2, 4, 6, 8 এই যে রাশিগুলো, এই রাশিগুলোর মধ্যে একটা রাশির সাথে, অর্থাৎ পূর্ববর্তী রাশির সাথে পরবর্তী রাশির যে সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে ক্রম। আমরা অনুরূপভাবে আবার দেখতে পারি 3, 5, 7, 9 ইত্যাদি। তাইলে বন্ধুরা, ক্রমটা ক্লিয়ার যে ক্রম কি। ক্রম সম্পর্কে যদি আমরা বলতে যাই, যে কতগুলো রাশি একটি বিশেষ প্রক্রিয়ায় ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যেন প্রত্যেকটা রাশি তার পূর্ববর্তী রাশি থেকে পরবর্তী রাশির সাথে একটি সম্পর্ক বিদ্যমান থাকে। কি সম্পর্ক? দেখো, আমার এইখানে যে সম্পর্কটার কথা আমরা বললাম, এই সম্পর্কটা হচ্ছে এটা যদি প্রথম রাশি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথম রাশি 2, এর সাথে 2 যোগ করলে 4 হবে। আবার 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে। 6-এর সাথে 2 যোগ করলে 8 হবে। তাহলে এটা একটা প্রক্রিয়া। অনুরূপভাবে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে। তারপর দ্বিতীয়টা দেখি, এই 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে, আবার 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে। অনুরূপভাবে আমরা যদি এরকম আবার যাই, যে আমরা এরকম একটা ক্রম নিতে যাই, যেমন 3, 6, 9, 12, এটা একটা ক্রম। 3-এর সাথে আরো 3 যোগ করলে 6 হবে, 6-এর সাথে 3 যোগ করলে 9 হবে, 9-এর সাথে 3 যোগ করলে 12 হবে। অনুরূপভাবে আবার উল্টা দিকে যদি যাই, যে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে, 9 থেকে 3 বিয়োগ করলে 3 হবে, 12 থেকে 3 বিয়োগ, তাহলে এদের মধ্যে একটি সম্পর্ক আছে। যেহেতু পূর্ববর্তী রাশি পরবর্তী রাশির সাথে সম্পর্ক আছে, এটা পূর্ববর্তী রাশি, এটা পরবর্তী রাশি, এদের মধ্যে যেহেতু একটা সম্পর্ক আছে, অতএব এটি একটি ক্রম। তাহলে বন্ধুরা, ক্রম সম্পর্কে আমরা আমাদের ধারণাটা ক্লিয়ার। এর মধ্যে কোনো প্রশ্ন আছে কি? মনে হয় না। তাহলে আমরা ক্রম বুঝলাম। এরপর ক্রমের সাথে থেকে আমরা ক্রম থেকে চলে যাব। এখানে আরেকটা বিষয় জানা দরকার। ক্রমের সাধারণ পথ যদি বলা হয় 2n, এটা হলো ক্রমের সাধারণ রাশি।
2n। আর এই সাধারণ রাশিকে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করতে যাই, দেখো 2n, n এর মান যদি 1 হয় তাহলে 2, n এর মান যদি 2 হয় তাইলে 4, n এর মান যদি 3 হয় তাইলে 6, n এর মান যদি 4 হয় তাহলে 8। আমরা এই 2n রাশিটা আরও একটু ব্যাখ্যা আমরা অন্যভাবে দিতে যাই, সেটা একটু পরে আমরা দিচ্ছি। এরপর দেখো এই যে ক্রম, এই ক্রম থেকে আসছে দ্বারা। আমাদের আজকের আলোচনা হচ্ছে সসীম ধারা। এই ধারা কি, অর্থাৎ ধারার সংজ্ঞা যদি আমরা বলতে যাই, ধারা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাইলে আমরা বলবো কোনো অনুক্রমের পদগুলো পরপর যদি, আমি আবার বলছি, কোনো অনুক্রমের পদগুলো পরপর যদি যোগচিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে এটি একটি ধারা হয়। তাইলে আমরা এইখানে যদি আমি যোগ চিহ্ন দিয়ে দিই তাইলে এটি একটি ধারা হবে, যদি যোগ চিহ্ন দেই তাহলে এটি একটি ধারা হবে। কোনো অনুক্রমের, আমি আবার বলছি, কোনো অনুক্রমের পদগুলো পরপর যদি যোগ চিহ্ন দিয়ে যুক্ত করা হয় তাইলে তাকে ধারা বলা হয়। বন্ধুরা, তাইলে অনুক্রম এবং ধারা এর মধ্যে পার্থক্যটা কি? অনুক্রমে যোগ চিহ্ন থাকবে না এবং পূর্বপদী পদ থেকে পরবর্তী পদের মধ্যে একটি সম্পর্ক থাকবে, আর ধারার মধ্যে অনুক্রমের সাথে যদি যোগ চিহ্ন থাকে তাহলে সেটা একটি ধারা। তাইলে আমাদের এখানে অবজেক্টিভ অর্থাৎ নৈমিত্তিক বহু নির্বাচনী প্রশ্নে আমরা একটা প্রশ্ন করতে পারি। যদি এরকম একটা প্রশ্ন করি যে 1, 3, 4, 5, আবার 2, 4, 6, 8, আবার 3, 2, 4, 6, আমি এই তিনটা দিলাম, বললাম নিচের কোনটি অনুক্রম। তাইলে তোমরা এটাকে যদি ক দেওয়া হয়, এটা যদি খ হয়, এটা যদি গ হয়, আবার এটা যদি 5, 10, 12, আমরা এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম। যদি প্রশ্ন করা হয় তাহলে নিচের কোনটি অনুক্রম, তাইলে আমরা এখান থেকে সহজেই বেছে নিতে পারবো যে এটি একটি অনুক্রম। কারণ হচ্ছে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটি সম্পর্ক আছে। পূর্বপদের থেকে পূর্বপদের সাথে 2 যোগ করলে পরপদ পাওয়া যায়, আবার পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করলে 2 পাওয়া যায়। কাজে এটির মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান, বাকিগুলোতে সম্পর্ক নাই, অতএব এটি একটি অনুক্রম। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আরেকটা প্রশ্ন যদি করি যে কোনটি ধারা, তাহলে আমি এই চিহ্নটা দিয়ে দিলাম। এটা যদি ধারা, তাইলে দেখো যে অনুক্রমের পদগুলো যদি পরপর যোগ চিহ্ন দিয়ে সংযুক্ত করা হয় তাহলে এর একটি ধারা। কিন্তু এটা দেখো 1, 3, এর মধ্যে 2 নেই, এর মধ্যে ডিফারেন্স 1, এটা ধারা না, এটা অনুক্রম না, এইটাও অনুক্রম না। অতএব এটা অনুক্রম এবং ধারা কেন হলো? এই যে যোগ চিহ্নগুলো দেওয়া হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুক্রম এবং ধারা কি এবং এদের মধ্যে পার্থক্য কি সেই বিষয়টা আমরা সহজেই বুঝতে পারলাম। চলো এবার ধারা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনায় যাচ্ছি। ধারা, একটু আগে আমরা জানলাম ধারা কাকে বলে। এই ধারাকে যদি আমরা ভাগ করি, প্রধানত আমরা এই জায়গাটায় যদি আমরা আলোচনা করি সসীম ধারা, অসীম ধারা, তারপরে গুণোত্তর ধারা, সমান্তর ধারা, এই ধারাগুলো আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাইলে এই ধারার বৈশিষ্ট্য, অর্থাৎ দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। আমরা এখানে যে দুটি পদ দেখালাম যে 2, 3, 5, 7, আমরা যে এর একটা ধারা, এই ধারাটার দুইটি পদের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে ধারাটির প্রকারভেদ। যদি দুইটি পদের বৈশিষ্ট্যের উপর, পূর্বপদ এবং পরপদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ধারার প্রকারভেদ, তাইলে চলে এবার আমরা ধারা
গুলোকে মধ্যে কোনটি কোন ধারা বলবো সেটা আমরা একটু আলোচনা করে নিই। আমরা এইখানে যে ধারা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা পূর্বপদ, এটা পরপদ। এই দুটি ধারার মধ্যে ধারার বৈশিষ্ট্য হচ্ছে এর সাথে এই পূর্বপদের সাথে 2 যোগ করলে পরপদ পাওয়া যায়, এর সাথে 2 যোগ করলে পরপদ পাওয়া যায়। অর্থাৎ অথবা এর থেকে 2 বিয়োগ করলে, এর থেকে 3 বিয়োগ করলে 2 পাওয়া যায়, এর থেকে 5 বিয়োগ করলে 2 পাওয়া যায়। এইটা হচ্ছে একটা ধারা। আবার দেখো 3, 9, 27 এটা একটা ধারা। তাইলে এই দুইটা ধারার বৈশিষ্ট্য কিন্তু এক না। তাইলে আমরা ধারা দুটাকে এটাকে বলবো সমান্তর ধারা। আর এটাকে বলবো যে যেহেতু দেখো এই ধারাটা অর্থাৎ পূর্বপদকে পরপদকে পূর্বপদ দ্বারা যদি ভাগ করি তাহলে যে রেজাল্ট পাওয়া যাবে প্রত্যেকটা একই রেজাল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রেজাল্টটা বাইর করতে হবে। আর এটা বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, দুইটার বৈশিষ্ট্য আলাদা। কাজেই এটা হচ্ছে সমান্তর ধারা, এটা হচ্ছে গুণোত্তর ধারা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারা নিয়ে যে কথাবার্তা বললাম, ধারার প্রকারভেদ কিসের উপর নির্ভর করবে? একটি ধারার প্রকারভেদ তার পূর্বপদ এবং পরপদের যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করবে ধারাটি কি, ধারাটি কি গুণোত্তর নাকি ধারাটি সমান্তর। চলো এবার আমরা সমান্তর ধারা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি। আমরা আবারও আমি রিপিট করতেছি, আমরা জানলাম অনুক্রম কি, ধারা কি। অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য কি? অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য থেকে আমরা যে নৈবিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কথা বললাম। এরপর আসলাম ধারা প্রকারভেদ। আমরা একটি ধারার দুটি সংখ্যার উপর বৈশিষ্ট্য, দুটি সংখ্যার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ধারাকে প্রধানত দুভাগে ভাগ করলাম। একটাকে বলা হয় সমান্তর ধারা, আরেকটাকে বলা হয় গুণোত্তর ধারা। আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ। এই সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ নিয়ে যদি কথা বলি তাহলে চলো দেখি সমান্তর ধারার প্রয়োজনীয় সূত্র। আমরা সমান্তর ধারা বললাম, এখন এটাকে কেন সমান্তর বলা হয় এটা একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। সমান অন্তর, অন্তর মানে বিয়োগ, যে দুইটি সংখ্যার মধ্যে, দুইটি রাশির মধ্যে 2, 4, 6, 8 এই রাশি থেকে এই রাশি বিয়োগ করলে, অর্থাৎ এটা থেকে পূর্বপদ থেকে পরপদ বিয়োগ করলে বিয়োগফল সর্বক্ষেত্রে 2 হবে। তারপরে 6 - 4 2, আবার 8 - 4 6 2। তাইলে অন্তরফল সর্বদা সমান, এই জন্য এর নামকরণ হয়েছে সমান্তর, মানে সমান অন্তর। যেটা সমান্তর ধারা আমরা বুঝবো যে যদি বিয়োগফল সমান হয়, পূর্বপদ এবং পরপদের মধ্যে যদি বিয়োগফল সমান হয় তাহলে এটি একটি সমান্তর ধারা। শিক্ষার্থী বন্ধুরা, চলো সমান্তর ধারা নির্ণয় করতে গিয়ে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো নিয়ে একটু আলোকপাত করে নিই। আমরা সূত্রগুলো নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আমি এখানে একটি লিখে নিই যে একটি সমান্তর ধারার প্রথম পদ এ, একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ডি, একটি সমান্তর ধারার পদসংখ্যা n, একটি সমান্তর ধারার শেষ পদ l হলে। তাহলে সূত্রগুলো কি কি? আমাকে এই 4টা প্রয়োজনীয় জিনিস লাগবে যে আমরা সূত্রগুলো নির্ণয় করি।
তাহলে সমান্তর ধারার n-তম পথ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা সমান্তর ধারার n-তম পদের সমষ্টি এস এন সামেশন অফ এন, এটা কিভাবে বোঝায়, n বাই 2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু টি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুইটা হচ্ছে এই অঙ্কের, অর্থাৎ আজকের যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। আমরা এই সূত্রগুলো জাস্ট ব্যবহার করব কোনো কোনো অঙ্কে। আমাদের সমস্যাগুলো সমাধান করব, এই সমাধান টোটালি এই সূত্র দুইটা, তোমরা এই সূত্র দুইটা লিখে নাও। যদি সূত্র দুইটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকে আমরা সেটা দেখাবো, আমরা আলোচনায় যাব। তাহলে তোমরা এই সূত্র দুইটা জটপট লিখে নাও। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমাদের ক্লাসটা আমাদের ইয়াতে চলে যেতে হচ্ছে। আমরা তোমাদের বইয়ের 13.1 এই বইয়ের থেকে আমরা কিছু অঙ্ক করব। যেমন 6 নাম্বার একটা অঙ্ক আছে 13.1 এর 6, আমরা এটা মুছতে ফেলি বন্ধুরা। এগারো 8, 11, 14, 17, 8, 11, 14, 17 ধারাটির কোন পথ? ধারাটির কোন পথ 392? এটা ছিল আমার একটা সমস্যা। তাহলে উত্তরটা কি হবে? দেখো উত্তর ধরি, সমান্তর ধারাটির প্রথম পথ a ইকুয়াল টু 8। সমান্তর ধারাটির সাধারণ অন্তর d ইকুয়াল টু 11 মাইনাস 8 সমান সমান 3, আবার 14 মাইনাস 8 সমান সমান 3 ধরি। সুতরাং ধারাটির n-তম পথ সমান সমান 300। তাহলে আমরা জানি যে n-তম পথ সমান সমান a প্লাস 3n মাইনাস 3। তাইলে বা 392 এটা হবে 5 প্লাস 3n, বা 392 মাইনাস 5 ইকুয়াল টু 3n, বা এটা যদি 392 অর্থাৎ 92 থেকে যদি 5 চলে যায় 387 ইকুয়াল টু 3n, বা 3n ইকুয়াল টু 387, বা n ইকুয়াল টু 387।
তাইলে এটা 3 কাটাকাটি করলে 1 2 3 নং 27, তাহলে n ইকুয়াল টু 129 129। তাহলে বন্ধুরা দেখো এবার যে আমার n এর মান বাইর হলো 129, অর্থাৎ আমি এখানে লিখব যে ধারাটির 129তম পদ 392। এইটি আমার উত্তর, ধারাটির 129তম পদ 392। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এইভাবে সূত্র প্রয়োগ করে, আমি যদি এই সূত্রটা না জানি, আমি যদি nতম পদের সূত্রটা না জানি, তাইলে কিন্তু আমার এই অঙ্কটা করা যাবে না। তোমরা এই নিয়মে তোমাদের বইয়ের আরও কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা সমস্যার সমাধান করে নেবে। আমরা সমষ্টির একটা সূত্র অঙ্কে যাচ্ছি, যে 9 নাম্বার একটা অঙ্ক অথবা 10 নাম্বার, তোমাদের 10-এর একটা অঙ্ক। আমি সময়ের স্বল্পতার কারণে আমি 10-এর অঙ্কটা করে দিচ্ছি। দেখো তাহলে 10 নম্বর অঙ্কটা কি বলছে আমাদেরকে বলছে যে 8 16 24 8 16 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? 8 16 24, 10 নাম্বার 8 16 24 ধারাটির কয়টা পদ? ধারাটির 9টি পদের সমষ্টি। আচ্ছা, তাহলে উত্তর দেখো, দড়ি সমান্তর ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 8, সমান্তর ধারাটির সাধারণ অন্তর d ইকুয়াল টু 16 মাইনাস 8 ইকুয়াল টু 8, 24 মাইনাস 16 ইকুয়াল টু 8। তাইলে সমান্তর ধারাটির পদ সংখ্যা n ইকুয়াল টু 9, যেহেতু 9টি পদের সমষ্টির কথা বলছে, তাহলে সমষ্টি আমরা জানি, সমষ্টি S9 ইকুয়াল টু 9/2 twice a plus 9 minus 1 into d। তাহলে 9/2, এটা রেজাল্টটা দেখো তো, 2 into 8 plus 8 into 8, তাইলে 9/2 আর দুগুণে 16, 8 64, 8 64, তাহলে 16 আর 64 যোগ করলে কত হয়? বা 9/2 is equal to 80, সরি এখানে ইন্টু, তাহলে এটা কাটাকাটি করলে 0, তাহলে 3 নং 7 4 নং 36, এইটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদেরকে দুটি সূত্র দেখালাম এবং দুটি সূত্রের গাণিতিক প্রমাণ, আমরা এই দুইটা সূত্র থেকে কিভাবে একটা বাস্তব সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়টি দেখালাম। আগামী ক্লাসগুলোতে আরও ডিপে যাব এবং তোমাদের সকল সমস্যাগুলো আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেই দুইটা সমস্যা সমাধান করলাম
এর আলোকে তোমরা বাসায় চেষ্টা করবে যে এই ধরনের সমস্যা তোমাদের বইয়ে আরও আছে, সেই সমস্যার সমাধানগুলো করতে। তাহলে আজ আর নয়, আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।